বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে মূলত স্বল্পোন্নত দেশগুলো উন্নত দেশগুলোর কাছ থেকে বাণিজ্য সুবিধা পায় এবং শূন্য শুল্ক পায়, তা না হয়ে এখানে স্বল্পোন্নত দেশ উন্নত দেশকে শুল্ক সুবিধা দিচ্ছে। একটা অদ্ভুত পরিস্থিতি। এলএনজি শূন্য শুল্কে জাপান থেকে আমদানি করার চুক্তি করা হয়েছে, যেখানে আমরা মনে করি যে এলএনজিকে এইভাবে প্রবেশাধিকার দিলে দেশের জ্বালানি কাঠামোর ভিতরে আমদানি নির্ভরতা এবং ঋণ নির্ভরতা বহুলাংশে বৃদ্ধি পাবে। আমাদের তো ভাই এত টাকা নেই, বাংলাদেশে এমনি রিজার্ভের পরিস্থিতি দুর্বল। আমরা কয় দেশ থেকে কতটা এরকম বাড়তি মূল্যের অতিরিক্ত চাহিদার জিনিস আমরা কিনে আমরা বার্ডেন্ড হব? এমনি আমাদের ডেট সিচুয়েশন ভালো না। সম্ভবত জুলাই সনদে এই সংক্রান্ত বিষয়টি পরিষ্কারভাবে এসছে যে আন্তর্জাতিক যে কোনো ধরনের চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে অবশ্যই সেটি যাতে সংসদে আলোচিত হয়। সরকার ঘোষণা দিচ্ছেন যে 5 লক্ষ নতুন সরকারি কর্মকর্তা নেবেন। আমি তো দেখি যে এখন যে কর্মকর্তা রয়েছেন তাদের অনেকেরই কাজ নেই। জ্বালানি সংকট, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ছাপিয়ে যে বিষয়টি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি। এই চুক্তিটি স্বাক্ষর হয় নির্বাচনের ঠিক 3 দিন আগে, 9 ফেব্রুয়ারি। চুক্তি নিয়ে যারা সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রথমে এটি সামনে এনেছেন তার অন্যতম খন্দকার গোলাম মোয়াজ্জেম, অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক। আমরা আজকে এই চুক্তির বিষয়ে এবং পারিপার্শ্বিক এই মুহূর্তে অর্থনৈতিক সংকট, সরকারের পরিকল্পনা ইত্যাদি নিয়ে কথা বলবো। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। সোহরাব হোসেন, মাননীয় সোহরাব হোসেন, আপনাকেও ধন্যবাদ আমাকে চর্চায় প্রথমবার আমন্ত্রণ জানানোর জন্য। না, প্রথমবার হয়তো ঘটনাক্রমে হয়েছে, কিন্তু আমরা বেশ বহুদিন ধরেই অপেক্ষায় ছিলাম যে আপনার সঙ্গে কীভাবে যুক্ত হব। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শুল্ক চুক্তি হলো, একে আপনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন চরম বৈষম্যমূলক, দেশের স্বার্থবিরোধী ও সার্বভৌমত্বের উপর চাপ। একটু যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। দেখুন, আমরা চুক্তি স্বাক্ষরের আগে একেবারেই অন্ধকারে ছিলাম এবং শুরুতে এই আলোচনাটি যেভাবে এগিয়েছিল সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু বাংলাদেশের একটা বড় রকমের বাণিজ্য ঘাটতি রয়েছে, সুতরাং সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশকেও চিহ্নিত করে এই ভারসাম্য নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের চুক্তির আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশ সেখানে অন্তর্বর্তী সরকারের সময় সাড়া দেওয়া হয়েছিল। কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকার কারণে আমরা জানতে পারছিলাম না যে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে, কোন বিষয়গুলো এখানে প্রাধিকার পাচ্ছে। তারপরও পত্রিকাতে বা মিডিয়াতে যে ধরনের রিপোর্টগুলো আসছিল তাতে আমরা এতটুকু বুঝতে পারছিলাম যে সম্ভবত অল্প কিছু পণ্য, যে সমস্ত পণ্যগুলো বাংলাদেশের আমদানি করার সক্ষমতা রয়েছে, চাহিদা রয়েছে, এগুলো আমদানি যদি বৃদ্ধি করা হয় উত্তরোত্তর, তাহলে হয়তো উভয় দেশের মধ্যে বাণিজ্য পার্থক্য কমে আসবে। যদিও তত্ত্বীয়ভাবে বা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিভাবে এইভাবেই কোনো বেসরকারি খাতের আমদানিকারককে আপনি বলতে পারেন না যে ওই দেশ থেকে বেশি আমদানি করতে হবে, কেননা তিনি তার মতো করে সিদ্ধান্ত নেন যে কোন বাজার থেকে আনলে তার জন্য খরচ কম পড়বে এবং ভোক্তারাও তুলনামূলকভাবে সহনীয় মূল্যে পণ্যটি পাবে। কিন্তু এক ধরনের চাপিয়ে দেওয়া জায়গা থেকেই বাংলাদেশকে সে সময় আমরা পত্রিকাতে জানতে পারলাম যে বিমান ক্রয়, সয়াবিন আমদানি, গম আমদানি, এমনকি এলএনজি আমদানির মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে আমাদেরকে বলা হয়েছে বর্ধিত ভাবে আমদানি করবার ক্ষেত্রে। তো আমরা মনে করেছিলাম যে আলোচনাটি বুঝি এখানেই সীমাবদ্ধ, এই সংক্রান্ত আলোচনাগুলোই চলছে। কিন্তু পরবর্তীতে যখন চুক্তি সংক্রান্ত আলোচনা এবং কয়েক দফা এই নেগোসিয়েশনের আলোচনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে হলো, যেখানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা এবং তৎকালীন বাণিজ্য উপদেষ্টা অংশগ্রহণ করলেন। নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে সরকারের পররাষ্ট্রমন্ত্রী।
তখন আস্তে, আস্তে আমরা উপলব্ধি করতে শুরু করলাম যে আলোচনাটি সম্ভবত বর্ধিত পরিসরে হচ্ছে। কিন্তু যে চুক্তিটি পরবর্তীতে আমরা জানতে পারলাম যে স্বাক্ষর হয়েছে, সেই চুক্তিটি কিন্তু আমরা বাংলাদেশ থেকে কোথাও এটির ডকুমেন্ট আমরা দেখতে পারিনি প্রথমত। কিন্তু মার্কিন USTR এর ওয়েবসাইট থেকে এই ডকুমেন্টটি পরে পাওয়া যায় এবং সেটার যখন ধারাগুলো দেখছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায়, ভিন্ন একটি চুক্তি অন্তর্বর্তী সরকার স্বাক্ষর করেছেন এবং যে চুক্তিটি স্বাক্ষর করবার এক ধরনের নৈতিক ভিত্তি আছে কিনা সেটি নিয়েও আসলে প্রশ্ন রয়েছে। সেখানে শুধুমাত্র ওই অল্প কিছু পণ্যই নয়, সেখানে বিভিন্ন ধরনের বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ এক প্রকার বলা যেতে পারে যে বৈষম্যমূলকভাবেই এক ধরনের চুক্তি স্বাক্ষর করে আসছে। সেটার ভিতরে যেমন রয়েছে বর্ডার মেজার্স, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের সঙ্গে যদি কোনো বর্ডার মেজারে যায়, বাংলাদেশের কেউ সেটির সঙ্গে রেসপন্স করতে হবে। অন্য কোনো দেশ থেকে যদি কোনো পণ্য আমদানি করতে হয়, করার কারণে যদি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই দেশের পণ্যের বিরুদ্ধে বাংলাদেশকে অবস্থান নিতে হবে। স্যানিটারি, ফাইটোস্যানিটারি যে সমস্ত ক্লজগুলো রয়েছে, এগ্রিমেন্টস রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থানে সেখানে তৃতীয় দেশের সাথে চুক্তি করা যাবে না যদি এটা আন্তর্জাতিক মানসম্পন্ন না হয়। কিন্তু SPS এর ক্ষেত্রে বিভিন্ন দেশ বিভিন্নভাবে তার নিজস্ব কাঠামো রয়েছে, সেটাই দ্বিপক্ষীয়ভাবে সেগুলো চুক্তি স্বাক্ষর করে তারা। সেই জায়গায় বাংলাদেশকে এক ধরনের রেস্ট্রিকশনস দেয়া হয়েছে। বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রতে 19%, যেটা তার যে MFN ট্যারিফ যেটি রয়েছে তার উপরে আরো 19%, মোট কথা প্রায় 19 + 10 29% মতো একটা ট্যারিফ রয়েছে। অদ্ভুতভাবে বাংলাদেশ আগামী 10 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য থেকে ধাপে ধাপে তার ট্যারিফ বা ডিউটি কমিয়ে আনবে এবং সেটা শূন্যে নিয়ে আসবে অধিকাংশ পণ্যগুলোই। এই যে একটা পরিস্থিতি মানে যেখানে এই একটা মানে যুক্তরাষ্ট্রের 19% ট্যারিফের বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ট্যারিফ বা শুল্ক আরোপ করতে পারবে না, বা করলেও সেটি একেবারেই ন্যূনতম পর্যায়ে, তাই তো? বাংলাদেশকে আগামী 10 বছরের ভিতরে ধাপে ধাপে শিডিউল অনুযায়ী পণ্যের ট্যারিফ কমিয়ে আনতে হবে এবং শূন্যে নিয়ে আসতে হবে। এই যে একটি পরিস্থিতি আপনি বিবেচনা করুন, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে মূলত স্বল্পোন্নত দেশগুলো উন্নত দেশগুলোর কাছ থেকে বাণিজ্য সুবিধা পায় এবং শূন্য শুল্ক পায়, তা না হয়ে এখানে স্বল্পোন্নত দেশ উন্নত দেশকে শুল্ক সুবিধা দিচ্ছে। একটা অদ্ভুত পরিস্থিতি। সুতরাং আমাদের কাছে কোনো বিচারেই মনে হয়নি যে এটি একটি বাণিজ্য চুক্তি হতে পারে। আপনি তো আপনার আলোচনার শুরুতে এটিকে শুল্ক চুক্তি বলছিলেন। আসলে এটা শুল্ক না, এটা বাণিজ্য এবং বাণিজ্য বহির্ভূত বিভিন্ন বিষয়কে এটার ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যেটা আসলে কোনোভাবে বাংলাদেশ তৃতীয় দেশের সঙ্গে তার যে চুক্তি করার জায়গাগুলো সেগুলোকে বহুলাংশে আসলে রোধ করেছে। খর্ব মানে করে চুক্তিটি দিয়েছে। নিয়ে যখন আমরা দেখলাম আমরা আসলে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, হতবাক হয়ে গিয়েছিলাম যে এটি কোনোভাবেই একটি অন্তর্বর্তী সরকার এই ধরনের চুক্তি করতে পারেন না। মানে এটিকে আমরা অধীনতামূলক চুক্তি বলতে পারি? আপনি এই ধরনের চুক্তিকে আসলে আপনি ব্রডার মেজার্সে এটিকে এক ধরনের বলে দিতে পারেন চাপিয়ে দেয়া চুক্তি এবং এই চুক্তি কোনোভাবেই বাণিজ্য শর্ত বা বাণিজ্য ভারসাম্য নিশ্চিত করে না এবং প্রকারান্তরে দীর্ঘমেয়াদে বাংলাদেশের অন্যান্য দেশের সাথে তার যে বাণিজ্য করবার স্বাধীনতা, বিনিয়োগ করবার স্বাধীনতা, বিভিন্ন দেশের সাথে ডিজিটাল ট্রেড করবার যে স্বাধীনতা, সেটাকে প্রায় পূর্ণাঙ্গভাবে সংকুচিত করে আনে এবং একটি দেশের সিদ্ধান্তের সাথে এই সমস্ত ধরনের আলাপ আলোচনাগুলো শর্তাধীন হয়ে যাচ্ছে। সুতরাং এটি বাংলাদেশকে এক রকমের শর্তের বড় জালে এবং এক ধরনের অধীনতার জায়গাতে নিয়ে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই যে বাংলাদেশের উপর এটা চাপিয়ে দিল, এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের তো অনেক বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ছিলেন। আ আ তারা কি এই বিষয়টি আমলে নিলেন না? বা দেশের স্বার্থ তারা দেখলেন না? শুধু একটি বিদেশি, মানে যুক্তরাষ্ট্রের একটি বড় সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের স্বার্থই তাদের কাছে বড় হলো কি করে? আপনি আসলে ঠিকই বলেছেন যে আমরা খুবই মর্মাহত হয়েছি দেশের প্রাজ্ঞ অর্থনীতির সাথে যুক্ত এবং সরকারের সঙ্গে সে সময় যারা কাজ করেছেন তারা মূলত আসলে নির্বাক ছিলেন এবং তারা কখনোই এই বিষয়গুলোকে সরাসরি আলোচনার ভিতরে আসেননি। দেখুন,
এটা অনুধাবন করা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় দেশ এবং সেই দেশের সঙ্গে অন্যান্য উন্নত দেশগুলো নেগোসিয়েশন করবার ক্ষেত্রে তাদেরও এক ধরনের বেগ পেতে হয়েছে, চাপে নিতে হয়েছে। কিন্তু অন্যান্য দেশগুলো যেটি করেছে তারা বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে নেগোসিয়েশন করবার ক্ষেত্রে। যেমন সবকিছুই তারা ট্রেডের ভিতরে নেয়নি, কোনো কোনো ক্ষেত্রে সেইগুলোকে তারা বিনিয়োগে ট্রান্সফার করেছে। যেমন আমি আপনাকে একটা পরিষ্কার উদাহরণ দিই। এখানে বাংলাদেশকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করতে হবে আগামী 15 বছরে $15 বিলিয়ন, প্রতি বছর গড়ে $1 বিলিয়ন। কিন্তু আমরা সচরাচর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করি না, কেননা উচ্চ মূল্য পড়ে, পরিবহন ব্যয় বেশি পড়ে। সুতরাং আমরা অনেক কম পরিমাণ, আমাদের মনে হয় এলএনজি 8% ওখান থেকে আমদানি করি। মূলত আমরা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক দেশগুলো থেকে আমরা এলএনজি আমদানি করে থাকি। কিন্তু আপনি এই চুক্তিটিকেই আপনি চাইলে কিন্তু পারতেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে গ্যাস সম্পদ রয়েছে বঙ্গোপসাগরে, যেগুলোকে আমরা অফশোর গ্যাস ফিল্ডস বলি, 23টি ব্লক রয়েছে, সেখানে আপনি মার্কিন বিনিয়োগকারীদেরকে আমন্ত্রণ জানাতে পারতেন যে না, আমরা এলএনজি আমদানি করব না, কিন্তু তোমার কোম্পানিকে আমরা সুবিধা দিচ্ছি, তুমি গ্যাস এক্সপ্লোর করো এবং সেই গ্যাসের যে যে অংশটুকু পাবে সেখান থেকে তুমি মুনাফা করতে পারো এবং আমরা এখান থেকে অধিকাংশটুকু নিয়ে নেব। এই ধরনের একটি নেগোসিয়েশনে কিন্তু আমরা যাইনি। কিন্তু এই ধরনের একই রকমের নেগোসিয়েশনে কিন্তু জাপান গিয়েছে। জাপান যখন নেগোসিয়েশনের জন্য চাওয়া হলো, তখন জাপানিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তারা অ্যাগ্রি করলো যে তারা পণ্য আমদানির দিকে যাবে না, তারা বরঞ্চ বিনিয়োগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে এবং সেখানে তারা প্ল্যান্ট করবে এবং প্ল্যান্ট করে সেখানে কর্মসংস্থানে তারা ভূমিকা রাখবে। সুতরাং এই যে বিভিন্ন রকমের নেগোসিয়েশনের যে কৌশল কাঠামো, এগুলো সম্পূর্ণ পাশে রেখে একতরফাভাবে এমন একটা চুক্তির কাঠামো সই করে আসা হয়েছে যেটা আসলে খুবই দুঃখজনক। আমরা একেবারে একটা ছোট বিষয়, কিন্তু আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ট্রেড নেগোসিয়েশনের ছবিগুলো পেপারে আসছে, প্রথম আলো অন্যান্য পত্রিকাগুলোতেও বড় করে ছাপা হচ্ছিল, সেখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আলাপ করছেন, এই ছবি ছাপা হয়েছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ পক্ষে কোনো বিশেষজ্ঞ নেই। বাংলাদেশ পক্ষে কারা রয়েছেন? উপদেষ্টা রয়েছেন, সচিব রয়েছেন এবং সম্ভবত ডাব্লিউটিও বা অন্যান্য সেলের একজন বা দুজন কর্মকর্তা রয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থানরত সম্ভবত বাংলাদেশের হাই কমিশন, সরি, বাংলাদেশ এমবাসির প্রতিনিধিরা সেখানে ছিলেন। অন্যদিকে আমি এই ইউএস সাইডে দেখতে পাচ্ছিলাম যে 8 জনের টিম, এবং আমি যদিও তাদের নাম পরিচয় জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারছিলাম যে তারা মোটামুটি সকলেই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল এবং প্রত্যেকের সামনে কম্পিউটার আলোচনা চলছে এবং তারা রীতিমতো সেগুলো দেখছেন। আমি ওই সময় একটু হাস্যাস্পদভাবে একটা পেপারে বলেছিলাম যে আমাদের দিকের লোকজনের সামনে কোনো কম্পিউটার নেই, যেখানে আপনি একটা নেগোশিয়েট করছেন, একটা ডিল হচ্ছে, আপনি এবং সেটা হলে আপনি চেক করে দেখবেন যে হ্যাঁ, এই ধরনের একটা চুক্তি করাটা আপনার জন্য যৌক্তিক কি যৌক্তিক না, কতটুকু ব্যয় আপনি নিতে পারবেন সেই জিনিসগুলো বিশ্লেষণ করে দেখা। কিন্তু সেটা না করে সবাই দেখতেছি এক গাদা কাগজ নিয়ে গিয়েছিলেন, সেখানে সব কাগজ নিয়ে গেছেন। ফলে এই যে এক ধরনের নেগোসিয়েশনের ক্ষেত্রে যে একটা ভারসাম্যহীন পরিস্থিতি, যেখানে গবেষক বিশেষজ্ঞ না নিয়ে শুধুমাত্র ব্যুরোক্রেটসদের নিয়ে যাওয়া, কোনো ধরনের কৌশলী পরিস্থিতি না নেওয়া এবং একতরফাভাবে চাপিয়ে দেওয়া একটা ডকুমেন্ট সাইন করে আসা, এটা সত্যি আসলে একটা দুঃখজনক পরিস্থিতি। আচ্ছা, আপনি তো এই বিদেশি চুক্তি, বিদেশি আমাদের বাংলাদেশের সঙ্গে অন্য দেশের যে চুক্তিগুলো বা অন্য দেশের সাথে তৃতীয় দেশের চুক্তিগুলোর সম্পর্কেও আপনি অবহিত এবং পর্যবেক্ষণ করেছেন। বাংলাদেশ কি এরকম স্বার্থবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি অতীতে করেছে, এরকম নমুনা আছে? দেখুন, বাংলাদেশের সাথে আসলে খুব কমই বাণিজ্য সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। দ্বিপক্ষীয় কিছু প্রেফারেন্সিয়াল এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে এবং সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড়া জাপানের সাথে বাংলাদেশের একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। জাপানেরটি তুলনামূলকভাবে ভালো, যদিও জাপানের ভিতরেও আমাদের এমন কিছু বিষয়কে সরকার চুক্তিতে নিয়েছেন যেগুলো আমরা মনে করি যে দেশের স্বার্থবিরোধী হয়েছে, সেই জায়গায় বাংলাদেশের অবস্থান নেওয়া উচিত ছিল। যেমন এলএনজি শূন্য শুল্কে জাপান থেকে আমদানি করার চুক্তি করা হয়েছে, যেখানে আমরা মনে করি যে এলএনজিকে এইভাবে প্রবেশাধিকার দিলে দেশের জ্বালানি কাঠামোর ভিতরে আমদানি নির্ভরতা এবং ঋণ নির্ভরতা বহুলাংশে বৃদ্ধি পাবে। সেই জায়গাটি এখানে রয়েছে। কিন্তু ছোট ছোট কিছু চুক্তি
রয়েছে বাংলাদেশ ভুটানের সঙ্গে একটি ছোট পিটিএ এগ্রিমেন্ট করেছে, যেটা খুব বেশি এখানে ভূমিকা কম। এছাড়া বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে হলো সার্ক কান্ট্রিজগুলোর ভিতরে সাউথ এশিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে, আপনি জানেন সাফটা। সেটি রয়েছে 95 সালে স্বাক্ষর হয়েছিল, যদিও সেটি খুব বেশি ইম্প্যাক্টফুল না, কেননা সকলেই এক ধরনের রেস্ট্রিকটিভ জায়গা থেকে জিনিসগুলো দেখেছে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে কিছু কিছু আলোচনা চলছে। সাম্প্রতিককালে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টও সরকার স্বাক্ষর হয়েছে। দুর্ভাগ্যবশত এই যে জাপানের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর হলো, তো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হলো, এই ধরনের স্বাক্ষরের পূর্বে এই ধরনের জিনিসগুলো কিন্তু সংসদে আলোচনা, বুদ্ধিজীবী মহলে আলোচনা, ব্রডার ডিসকাশনে এই জিনিসগুলো যাবার যে প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু একেবারেই এড়িয়ে যাওয়া হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ব্রড কোনো ডিসকাশনই আসেনি। এবং এই যে আপনি যেটা বলছেন যে এই ধরনের স্বার্থ বিরোধী যে চুক্তি, যদি আমি বলি, আমার জানা মতে আসলে বাংলাদেশকে কখনো এরকম চাপে পড়তে হয়নি যে একতরফা এরকম একটি চুক্তিতে স্বাক্ষর করা। সুতরাং আমি আসলে মনে করি যে বাংলাদেশের এখনো সুযোগ রয়েছে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, কারণ এই চুক্তিটি এখনো কিন্তু ইনফোর্সেবল হয়নি। কারণ এখানে বলা রয়েছে যে প্রয়োজনীয় নীতি আইনি সংস্কার করার পরে সেটাকে ইনফর্ম করতে হবে উভয় পক্ষকে, করার পরেই কেবলমাত্র এটা ইনফোর্সমেন্ট শুরু হবে। সুতরাং সেটির আলোকে আমার মনে হয় যে এই জায়গা থেকে সরে আসার সুযোগ রয়েছে, এবং আপনি হয়তো আপনি পরে আলোচনা করবেন। জি, তারপরে আপনি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই চুক্তির ফলে বাংলাদেশ বছরে ১,৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে। এই আলোচনাটি সম্ভবত এসছিল সিপিডির সিপিডি। ডিস্টিংগুইশ ফেলো প্রফেসর মুস্তাফিজ, উনি একটি বিশ্লেষণ আচ্ছা, দিয়েছিলেন এবং আচ্ছা, সংখ্যাটা ওনার দেয়া। সেখান থেকে ওনার দেওয়া। কিন্তু আমি যেটি বলছিলাম যে দেখুন, রাজস্ব হারানো সবসময় এই ধরনের ট্রেড ডিল যখন হয় তখন কিন্তু আপনাকে শূন্য শুল্কে যেতে হয়, এবং আবার একই সাথে আপনি ওই দেশে শূন্য শুল্কের সুবিধা পান। সুতরাং রাজস্ব হারানো এখানে একটা অনেকগুলো বিষয়ের একটি, কিন্তু আমি তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাচ্ছি, আমি এমন কিছু শর্তাধীন বিষয় চুক্তি করেছি যেটি কোনোভাবেই আমি এটা করতে পারি না। এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো, বাংলাদেশ সামনে যে কোনো চুক্তি যদি গুরুত্বপূর্ণ কিছু দেশের সঙ্গে করতে চায়, তাহলে এই চুক্তির মাধ্যমে এক ধরনের আপনাকে বলা যেতে পারে যে অনুমতি নিয়ে, বা এই চুক্তি আপনাকে অনেক দেশের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করবে। যেমন বাংলাদেশ চিন্তা করছে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে সামনে, এবং তার একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম হবে বিভিন্ন দেশের সাথে আপনার মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা, এবং এই আলোচনাটি ইতিমধ্যে শুরু হয়েছে। এবং গুরুত্বপূর্ণ দেশের ভিতরে চীন যেমন রয়েছে, ভারত রয়েছে, অন্যান্য এর বাইরে সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, এরকম অনেকে রয়েছে। কিন্তু এই চুক্তিতে এমন কিছু বিষয় বলা রয়েছে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রায়র ইনফর্ম করা, তার এক ধরনের নিষিদ্ধ করা হয়েছে যে এই ধরনের ক্ষেত্রে তৃতীয় দেশের সাথে চুক্তি করা, যেমন ডিজিটাল ট্রেড অ্যান্ড ট্রান্সমিশন। তারপরে বলা হচ্ছে সার্ভিস ট্রেড। তারপর হচ্ছে এফডিআই যদি তৃতীয় দেশ থেকে আনতে হয়, তাহলে সেই লিস্ট আগে তাদেরকে ইনফর্ম করতে হবে। আমার দেশে বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তটিও আমি নেবার ক্ষেত্রে এক ধরনের শর্তাধীন জায়গায় চলে যাচ্ছি। মানে কোনোভাবেই আসলে আমাদের কাছে মনে হয় না যে এই চুক্তিতে কি কোনো দেশের নাম আছে ধরে রাখতে পারবে। এই চুক্তিতে তৃতীয় কোনো দেশের কি বা ইঙ্গিত আছে, সরাসরি নাম না থাকলেও, যে তাদের সঙ্গে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে সেটি নেই? কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও তার বাণিজ্য ঘাটতির বিষয়টিকে সামনে এনেছে, কিন্তু এই চুক্তিগুলো যে দেশের সঙ্গে হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কৌশলগত জায়গা থেকে এই চুক্তির বিষয়গুলোকে সেখানে নেওয়া হয়েছে। দেখুন, এই চুক্তির ভিতরে যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এশিয়ান যে সমস্ত দেশ রয়েছে, যেখানে চীন, ভারত, কোরিয়া, জাপান, এই ধরনের দেশগুলো রয়েছে। আবার এই চুক্তির যাদের সাথে চুক্তির ক্ষেত্রে এই ধরনের শর্তগুলো কিন্তু আমাকে রেস্ট্রিকশন করবে, এবং তখন তারাও আমাদের সাথে চুক্তি করতে চাইবে কিনা, কেননা তখন অনেক সংকুচিত একটি জায়গা থেকে ট্রেড ডিল করলে খুব বেশি সেখান থেকে ফলাফল পাওয়ার আগ্রহ তারা হারিয়ে ফেলতে পারেন। এবং এই যে ইনভেস্টমেন্ট ইনফরমেশনগুলো আগে জানানো, সেটা যে কাউকে ডিসকারেজ করবে যে আমাদের মতো দেশের সাথে ব্রডার একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করা, যেখানে ইনভেস্টমেন্টও যুক্ত থাকে। সুতরাং
সুতরাং সেটাও কিন্তু এখানে অনেক ক্ষেত্রে কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এই চুক্তির ফলে মার্কিন বিনিয়োগ এখানে বাড়বে। এটা কি আপনি কি একমত? আ এই জায়গাটির ক্ষেত্রে প্রথমত দেখেন বলা হয়েছিল যে বাণিজ্য ঘাটতি কমবে। বাণিজ্য ঘাটতি নেতিবাচক অর্থে কমছে। কিভাবে? গত ফে আ আমি দেখলাম যে ফেব্রুয়ারির ডেটা যেটুকু ট্রেড ডেটা পাওয়া যাচ্ছে, মার্চ, এপ্রিলের ডেটা এখনো আসেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাণিজ্য কিন্তু এই মুহূর্তে বাড়ছে না। শুধু ফেব্রুয়ারি মাসেই আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি কমে গেছে 10.8%। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেব্রুয়ারি মাসে আমদানি বেড়েছে 16.3%। আমরা কিন্তু এরকম ট্রেড ডিল চাই না যে যেখানে আমার রপ্তানি বাড়বে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি বেড়ে তার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমবে। এই চুক্তি আমরা মনে করেছিলাম যে বাংলাদেশেরও রপ্তানির বৃদ্ধির প্রবণতা থাকবে এবং আ মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তো রপ্তানি প্রবণতা থাকবে। কিন্তু উভয়ের রপ্তানি গ্রোথের পার্থক্য দিয়ে এই ঘাটতিটা কমে আসবে। কিন্তু এই জায়গাটিতে কিন্তু আমরা সেরকম জিনিস দেখছি না। বিনিয়োগের ক্ষেত্রে যে জিনিসটি বলছেন যে এটি এখন পর্যন্ত যে বিনিয়োগ কাঠামো রয়েছে, আ ২-১ টি জায়গায় হয়তো বিনিয়োগের সুযোগ আ সৃষ্টি হতে পারে। আ সেই জায়গাগুলোর ক্ষেত্রেও আমাদের কিছুটা সতর্ক অবস্থান রয়েছে বলে আমরা মনে করি। দেখুন, এই মুহূর্তে যেটা বলছিলাম যে চুক্তিটির বিভিন্ন ডাইমেনশনের একটা ডাইমেনশন হচ্ছে হলো কৌশলগত অ দেশগুলোর সঙ্গে এক ধরনের সহযোগিতা বা সহাবস্থান নেওয়া। এই চুক্তিতে মিনারেল এক্সপ্লোরেশন এর এবং অয়েল, মিনারেল এগুলো এক্সপ্লোরেশন এর চুক্তির ধারাটি রাখা হয়েছে। তো সেই জায়গাটি আমরা যদি মিনারেল বা অয়েল এক্সট্রাকশন এর জায়গাগুলোকে যদি আমরা উন্মুক্ত করে দেই, তাহলে আগামী দিনে বঙ্গোপসাগর কেন্দ্রিক এই জায়গাটিতে এক ধরনের এককেন্দ্রিক এক ধরনের অবস্থান তৈরি হতে পারে। যেখানে কিনা এই ধরনের বিডিং গুলোতে আমরা বিভিন্ন দেশের কোম্পানি যাতে পার্টিসিপেট করতে পারে, সেই জায়গাটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। সুতরাং সেই জায়গায় বিনিয়োগটা বাড়ার সুযোগ আছে ২-১ টি ক্ষেত্রে। খুব অনেক ক্ষেত্রে না। যেমন সেবা খাতে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ আছে। ব্যাংকিং, ইন্সুরেন্স, আ সার্ভিস সেক্টরে কোনো জায়গায় আসতে পারে। অন্যান্য সার্ভিস সেক্টরে যেমন আ ট্রান্সপোর্ট অথবা আ আ অথবা হেলথ আ আ রিলেটেড সেক্টরে হয়তো বিনিয়োগ আসতে পারে। তবে বড় বিনিয়োগের জায়গাটি যদি আমি ক্যাপিটাল ইনটেনসিভ ইনভেস্টমেন্ট বলি, তাহলে একটা আসতে পারে হলো অয়েল অ্যান্ড মিনারেল এক্সট্রাকশন এ, পার্টিকুলারলি গ্যাস এক্সপ্লোরেশন এর একটা বড় ইনভেস্টমেন্টের খাত রয়েছে যেখানে মার্কিন বিনিয়োগ আসার সুযোগ রয়েছে। কিন্তু আমি আপনাকে আপ এর সঙ্গে একটা আ আ প্যারালালি আরেকটা বিষয় আপনাকে বলতে চাই। বাণিজ্য ঘাটতির বিষয়ে যে অজুহাতে এই চুক্তিটি করেছে সরকার, এই বাণিজ্য ঘাটতি তো আরো অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের এই মুহূর্তে চলমান এবং সেই দাবিটি নিয়ে তারা এখন বাংলাদেশের সাথে আসছে। পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু একইভাবে একই শর্ত প্রযোজ্য যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের একটা বড় বাণিজ্য ঘাটতি রয়েছে। এখন তারা বলছেন যে তুমি যদি বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য শর্তেই যায়, তাহলে ইউরোপের সঙ্গে কেন বাংলাদেশ বাণিজ্য শর্তে যাবে না? এবং সেখানে তারা একটা পরিষ্কার উদাহরণ এনেছেন যে বাংলাদেশ যে আ আ বোয়িং ১৫ টি বোয়িং কেনার জন্য যে চুক্তি করতে যাচ্ছে, এই চুক্তিটি করবার পূর্বে তো পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় ১০ টি এয়ারবাস কেনার একটি প্রস্তাবনা ছিল এবং বাংলাদেশ সেটিতে আগ্রহ এবং রাজিও হয়েছিল। এক ধরনের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ও ছিল সেখানে, যেটা ফ্রান্স থেকে কেনা বা অন্যান্য দেশ থেকে কেনার জন্য চুক্তিও স্বাক্ষরের প্রক্রিয়াতে ছিল। তাহলে এখন তারা প্রশ্নটি তুলছে, তাহলে বাংলাদেশকে তাহলে অবশ্যই অন্যান্য দেশগুলো যাদের সাথে ঘাটতি রয়েছে, বিশেষ করে ইউরোপ, সে তার দাবিগুলো এখন কিন্তু সামনে আনছে। সুতরাং এই যে WTO বাণিজ্য কাঠামোতে কখনোই কিন্তু আপনি এই ধরনের বাণিজ্য চুক্তি কখনোই করতে পারেন না এবং এই যে এককভাবে একটি দেশের বাণিজ্য সুবিধা দিতে গিয়ে বা যেটার সাথে ওই দেশের কম্পারেটিভ অ্যাডভান্টেজ নেই, এমন ধরনের পণ্য নিলেন এবং আরেকটি দেশের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকার পরেও তার কাছ থেকে নিচ্ছেন না। এই ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি কিন্তু এখন তৈরি হচ্ছে। আমাদের তো ভাই এত টাকা নেই। বাংলাদেশে এমনি রিজার্ভের পরিস্থিতি দুর্বল। আমরা কয় দেশ থেকে কতটা এরকম বাড়তি মূল্যের অতিরিক্ত চাহিদার জিনিস আমরা কিনে আমরা বার্ডেনড হব। এমনি আমাদের ডেট সিচুয়েশন ভালো না। সুতরাং আমরা কোনোভাবেই আসলে কৃষিতে কি এই চুক্তিটা নিয়ে এগিয়ে যেতে পারছি না। কৃষিতে কি ঝুঁকি তৈরি করতে পারে? যুক্তরাষ্ট্রের সাথে এই যে কৃষি পণ্য আমদানির যে আমরা আ শর্ত অ পা পূরণ করতে গেলাম, তাতে কৃষিতে নতুন করে ঝুঁকি তৈরি হতে পারে কিনা? আমাদের কৃষিতে? আ ২ রকমের।
একটি কৃষি হলো বা যে কৃষক? আমরা গম, সয়াবিন, সয়াবিন এই ধরনের পণ্যগুলো বর্ধিত পরিমাণে আনার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। বেসরকারি খাত ৫ লক্ষ টন, গত বছর সম্ভবত ৫ লক্ষ টন গম আমদানির একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। তারা এগুলো এনেছেনও। সয়াবিনও আসছে ওখান থেকে। কিন্তু আবারও বলছি, গম বা সয়াবিনের মূল উৎস আসলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র ছিল না। এই জিনিসগুলো আমরা ব্রাজিল অথবা ইউক্রেন, রাশিয়া এই সমস্ত দেশ থেকে আনি, কেননা তুলনামূলকভাবে কম ব্যয় পড়ে আমাদের আমদানিকারকদের। এই যে বর্ধিত মূল্যে এখন আসছে এই পণ্যগুলো, এর ফলে গম থেকে আটা, ময়দা, সুজি যাই করা হোক, এটা ভোক্তার কাছে কিন্তু বর্ধিত মূল্যে এটিকে এখন সেল করতে হবে। অথবা সয়াবিন বর্ধিত মূল্যে এনে সয়াবিন তেল প্রসেস করে যারা বিক্রি করবেন আমাদের আমদানিকারকরা, তাদেরকেও ভোক্তার কাছে বর্ধিত মূল্যে এটি সেল করতে হবে। এর বাইরে আমাদের এই চুক্তির ভিতরে বলা হয়েছে যে আমরা মিট প্রোডাক্ট, চিজ বা মিট প্রোডাক্টস এগুলো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা নিয়ে আসবো এখানে, এবং সে ধরনের পণ্যগুলো রেস্ট্রিকশন ছাড়াই আমাদের এখানে বিক্রি হবে বলা হয়েছে। হ্যাম প্রোডাক্টস এর কথা বলা হয়েছে। এগুলো বিভিন্ন টাইপের হ্যাম প্রোডাক্টস আমরা এখানে সেল করব। এখন সেই জায়গায় দেখবার দরকার রয়েছে যে আমাদের অভ্যন্তরীণ যে সমস্ত কোম্পানি এখানে কাজ করে, যদিও আমাদের অনেক ডাইভার্সিফাইড এনিম্যাল প্রোডাক্টস নেই, কিন্তু তারপরেও এককভাবে একটি দেশের থেকে যখন এগুলো আসবে, তখন কিন্তু সেটা অন্যান্য দেশ এবং অভ্যন্তরীণ যারা উৎপাদনকারী রয়েছেন তাদের উপরে সেটা আরেকটা চাপ ফেলবে। যদিও সয়াবিন, গম এলডিসি থেকে এগুলোর ক্ষেত্রে আমরা আমদানির উপরই নির্ভরশীল, অভ্যন্তরীণ অত উৎপাদন আমাদের এখানে হয় না। আ এলডিসি থেকে উত্তরণ ঘটানোর ব্যাপারে তো আমরা ৩ বছর সময় চেয়েছি যে ৩ বছর পরে। কিন্তু এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পৌঁছালে তো বাণিজ্য ক্ষেত্রে অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। সেক্ষেত্রে এই চুক্তিও কোনো বিরূপ প্রভাব ফেলবে কিনা? আ দেখুন, আমাদের এখানে সরকারের একটি ডকুমেন্টস তৈরি করেছেন, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি ফর এলডিসি গ্র্যাজুয়েশন। অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের মসৃণ উত্তরণ পথরেখা। সেটার ভিতরে পরিষ্কার বলা হয়েছে যে আমরা বিভিন্ন দেশের সাথে যাতে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি, আ আ সেই ধরনের সুযোগগুলো আমরা যেন রাখি। এখন যখন এরকম একটি চুক্তি যখন আপনি করছেন, যেটা আপনাকে আগেই উদাহরণ দিলাম, অনেক ধরনের রেস্ট্রিকশন রয়েছে। তৃতীয় দেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ, সেবা যাই করতে যায় সেই জায়গাটি থেকে আ আ আ মার্কিন কাঠামো বা মার্কিন নিয়ম নিয়ন্ত্রণ মানা। বাংলাদেশের ক্ষেত্রে যদি কোনো দেশের পণ্য বেশি আমদানি হয়, তাতে যদি মার্কিন রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আবার মার্কিন যুক্তরাষ্ট্র যদি তৃতীয় কোনো দেশে রপ্তানি করার ক্ষেত্রে ওই দেশের বিরুদ্ধে রিটালিয়েটরি কোনো মেজার নেয়, বাংলাদেশকেও সেটি ফলো করা। এই ধরনের একটি কাঠামো যখন থাকে, তখন কিন্তু দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে যেকোনো দেশই আসলে পিছপা হবেন। কেননা এটি মুক্ত বাণিজ্যের কোনো পরিবেশ নিশ্চিত করে না। এটি আসলে শর্তাধীন একটি বাণিজ্য পরিস্থিতি। সুতরাং এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হবে যে আমরা শুল্ক সুবিধাগুলো থাকবে না আমাদের। তখন আমাদেরকে দেশ বের করে কোন দেশের সঙ্গে করলে আমাদের বাণিজ্যের জন্য সহায়ক হবে, আমদানি এবং রপ্তানির জন্য সেই দেশগুলো নিয়ে এগুতে হবে। এবং তার ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ আমাদের এশিয়া রিজিয়নের ভিতরে রয়েছে। চীন রয়েছে, ভারত রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, জাপান রয়েছে, আ এর বাইরে সিঙ্গাপুর রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। একেকটা দেশের একেক ধরনের কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে। এই সমস্ত দেশগুলো কিন্তু তখন এই চুক্তির কাঠামো বিবেচনা করে কিন্তু অনেক ক্ষেত্রেই পিছিয়ে যেতে পারে। সেটি একটি দিক। আপনি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছিলেন। আর বেরিয়ে গেলে আমাদের নতুন কোনো ঝুঁকি তৈরি হতে পারে কিনা? যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক এবং বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঝুঁকি তৈরি করতে পারে কিনা? দেখুন, সেই জায়গাটি আসলে আমাদের জন্য মূলত চ্যালেঞ্জটি রাজনৈতিক যতটুকু আমি বুঝি। কিন্তু আমি মনে করি যে এই পুরো চুক্তি কাঠামোটিকে রিনেগোশিয়েট করা এবং এটাকে একটা উইন-উইন জায়গায় নিয়ে যাবার সুযোগ রয়েছে। যেখানে শুধুমাত্র আ আ শর্তাধীন চুক্তির যে ইগুলো রয়েছে, ক্লজ গুলো রয়েছে, সেগুলো থেকে সরে আসা, বেরিয়ে আসা, সেটি একটি দিক। দ্বিতীয় দিক হলো, যে সমস্ত জায়গাতে একতরফাভাবে শুল্ক সুবিধার কথা বলা হয়েছে, যেটা ডব্লিউটিও নিয়তির পরিপন্থী, সেই জায়গাগুলো থেকে সরে আসা। মোট কথা পুরো চুক্তিটি আসলে ডব্লিউটিও ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করা এবং শুধু ট্রেডের বা ট্যারিফের ভিতরে না থেকে বিনিয়োগকেও এটার সঙ্গে অন্তর্ভুক্ত করা, যে অভ্যন্তরীণ বাজারে তারা বিনিয়োগেও যাতে তারা যুক্ত হয়। যেটা আমাদের জন্য কোনো ক্ষেত্রে আমাদের জন্য ইতিবাচক হতে পারে। যেটা বলছিলাম যে
আমাদের বঙ্গোপসাগরে যে অফশোর গ্যাস ফিল্ডগুলো রয়েছে সেখানে যদি তারা বড় বিনিয়োগে আসে, সেটি নিয়ে আসা। কিন্তু এই যে তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য করলে আমাদের জন্য আরো রিটালিটরি ট্যারিফগুলো আরো বাড়ানো হবে, যদিও ইউএস সুপ্রিম কোর্ট থেকে সেটাকে বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই যে চাপিয়ে দেওয়া যে শর্তগুলো, সেই জায়গাগুলো কিন্তু থেকে সরে আসা। যেমন এখানে বলা হয়েছে আমাদের এখান থেকে ব্যবসায়ীরা সরকারকে অনুরোধ করেছিলেন শূন্য শুল্কে যদি আমরা আমাদের ওদের কটনটা ব্যবহার করে যদি আমরা এক্সপোর্ট করতে পারি। কিন্তু দেখুন সেটাকে তারা নিয়ে গিয়েছে হলো কিছু পণ্যে এবং এবং সেটা একটা নির্দিষ্ট লিস্টের ভিত্তিতে। সুতরাং সব পণ্যেই যে আমরা মার্কিন কটন ব্যবহার করলেই যে সুবিধা পাবো তাও কিন্তু না। সুতরাং এই যে পুরো জায়গাটি, সেই জায়গা থেকে আসলে এটিকে রিনেগোশিয়েট করার পুরো সুযোগ রয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি আমি মনে করি যে সংসদেও এটি নিয়ে আলোচনার সুযোগ আছে। দেখুন জুলাই না সেটি সনদের ভিতরে মানে একটি এই ক্লজ না রয়েছে। না এই বিষয়টি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। আর সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক পরিসরে এটা আলোচনা হচ্ছে, এমনকি সংসদের বাইরে রাজনৈতিক পরিসরেও আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আহ, চুক্তি বাতিলেরও দাবি আসছে। কিন্তু বর্তমানে জাতীয় সংসদ অধিবেশন চলমান, জাতীয় সংসদে এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। এবং এক্ষেত্রে আহ, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী চুক্তি সইকালে তারা প্রধান দুইটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামেরও সম্মতি নিয়েছে বলে তিনি বলেছেন। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? ঠিকই বলেছেন। প্রথমত হলো ওই আমরা পূর্বেও দেখেছি যে পূর্বে আওয়ামী লীগ সরকারের সময়ও এই ধরনের বিভিন্ন যে রাজনৈতিক চুক্তি বা সেটা পানি সম্পদ নিয়ে হোক, সেটা বাণিজ্য শর্ত সংক্রান্ত অথবা বিনিয়োগ সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি হোক, কখনোই এই জিনিসগুলো আমরা সংসদে আলোচিত হতে দেখিনি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জাতীয় সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি এবং যারা কিনা আইন প্রণয়নকারী, আইন প্রণেতা, তারা এই ধরনের চুক্তির ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকে না। এটা এক ধরনের ব্যুরোক্রেটিক প্রসেসে এবং সরকারের রাজনৈতিক ইচ্ছা অনিচ্ছার মধ্যে এটিকে সীমাবদ্ধ রাখা হয়। আমরা মনে করি এবং সম্ভবত জুলাই সনদে এই সংক্রান্ত বিষয়টি পরিষ্কারভাবে এসছে যে আন্তর্জাতিক যে কোনো ধরনের চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে অবশ্যই সেটি যাতে সংসদে আলোচিত হয়। সুতরাং আমরা মনে করি যে এই বিষয়টি নিয়ে আলোচনা হবার সুযোগ রয়েছে এবং সম্প্রতি গতকাল অথবা গত পরশু সম্ভবত একজন মাননীয় সংসদ একজন সদস্য একজন সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা সংসদে এটা পয়েন্ট অফ অর্ডারে তুলেছেন, কিন্তু স্পিকার তাকে থামিয়ে দিয়েছেন যে এটি পয়েন্ট অফ অর্ডারে এটি আলোচনা হবে না, তাকে কোনো বিধিতে এটি আলোচনার প্রস্তাব দিতে হবে। কিন্তু সরকারি দল জি আমি একটু না, শেষ করছি। বিরোধী দল অনেক বিষয়ে সরকারের আহ, সমালোচনা করে, সরকারের বিভিন্ন পদক্ষেপের, বিভিন্ন আহ, আইনের। কিন্তু এত বড় একটা চুক্তি নিয়ে যেখানে রাজনৈতিক পরিসরে, বুদ্ধিভিত্তিক পরিসরে ব্যাপক সমালোচনা হচ্ছে, সেটি নিয়ে বিরোধী দলও কিন্তু এ ব্যাপারে সরকারকে চাপ দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। অর্থাৎ বিরোধী দলও এটা এড়িয়ে যেতে চেয়েছে, যাচ্ছে। মানে এটা কিভাবে দেখছেন? জি, আপনি ঠিকই বলেছেন। আমার কাছে আমরা আসলে ১ম যেটি জানতে চাই যে আ মা যেটা অন্তর্বর্তী সরকারের সময়কালে বলা হয়েছিল যে এই চুক্তির ব্যাপারে সেই সময়কালের যারা রাজনৈতিক দলগুলো ছিল, মূল রাজনৈতিক দল তারা ওয়াকিবহাল ছিলেন। আমরা জানতে চাই যে কারা এটি জানতেন? তারা এই সংক্রান্ত বিষয়গুলো পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন কিনা? এই চুক্তির যে শর্তগুলো সেগুলো তারা পূর্ণভাবে বিশ্লেষণ করেছেন কিনা? অথবা তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো রয়েছে তাদের মাধ্যমে তারা বিশ্লেষণ করে নিচ্ছিলেন এবং কি যুক্তিতে তারা সেই সময়কালে সম্মতি দিয়েছেন। কেননা অন্তর্বর্তী সরকার এই জিনিসটি বলার পরে আমরা কোনো পক্ষ থেকে কোনো বিরোধিতা করার ইঙ্গিত পাইনি। সুতরাং সেটি আমাদের ১ম জানার বিষয়। দ্বিতীয় জানার বিষয়টি হলো যখন এটি সংসদ এসছে তখন কেন বিরোধী দল এই চুক্তিটির বিষয়ে আলাপ আলোচনার জন্য মোটেই তারা উৎসাহ দেখাচ্ছেন না, সেটি আসলেও হতাশাজনক এবং সেটি আমরা কোনোভাবেই আসলে এটা গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি যে বিরোধী দলের পক্ষ থেকে যে সংসদীয় কাঠামোতে এটি নিয়ে পূর্ণ আলোচনা হতে পারে সেই আলোচনার দাবি তাদের পক্ষ থেকে
তোলা উচিত। এটা যদি বিধি অনুযায়ী হয় তো বিধি অনুযায়ী হবে, যদি এটা পয়েন্ট অফ অর্ডার অনুযায়ী হয়তো হবে। কিন্তু এই ধরনের একটা বড় চুক্তি যেটা দীর্ঘমেয়াদী, এই চুক্তিটি আলাপ আলোচনা, সংসদে আলাপ আলোচনা ছাড়া এটিকে এগিয়ে নিয়ে যাবার কোনো সুযোগ নেই। এবং আমরা মনে করি যে সরকারি দলের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং প্রয়োজনে সরকারি দলের উদ্যোগেও এই আলোচনাটি সংসদে হতে পারে। এবং এই আলোচনা, এই ধরনের যে কোনো চুক্তির ক্ষেত্রে আমরা মনে করি কাঠামোগতভাবে আগামী দিনগুলোতে যে কোনো দ্বিপক্ষীয় আঞ্চলিক আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে অবশ্যই সেটি সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে, বিশেষ কমিটিতে এই সংক্রান্ত বিষয়গুলো পূর্ণ আলোচনা করে তার ভিত্তিতে যাতে সরকার তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা আলোচনার প্রায় শেষ দিকে। শেষ প্রশ্নটি হচ্ছে, বিএনপি দায়িত্ব নিয়েছে মাত্র ২ মাস বা ২ মাসের কিছু বেশি সময়। তারা ১৮০ দিনের একটা কর্মসূচি বা পরিকল্পনা ঘোষণা করেছে। অর্থনৈতিক দিক থেকে এই ১৮০ দিনের পরিকল্পনাকে কিভাবে দেখছেন? এ ব্যাপারে আপনার তাদের প্রতি কোনো পরামর্শ থাকলে বা সমালোচনা থাকলে সেটা যদি আমাদের দর্শকদের জানান। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে বিএনপির ১০০ দিনের পরিকল্পনার চিন্তাটি ইতিবাচক এবং রাজনৈতিকভাবেও সেটা জনগণের কাছে তাদের যে নির্বাচনী ইশতেহারের যে কমিটমেন্টগুলো বাস্তবায়নের যে তাগিদ, সেটাকে ইঙ্গিত দেয়। এবং সেই অনুযায়ী তারা তাদের জনগণের কাছে যে সমস্ত অঙ্গীকার করেছিলেন তারা সেগুলোর বেশ কিছু জিনিসকে তারা এই ১৮০ দিনের কর্মসূচির অধীনে তারা জিনিসগুলোকে নিয়ে এসছেন। আহ যেমন আমরা খাল খনন এবং খাল পুনঃখনন কর্মসূচি দেখছি, ফ্যামিলি কার্ডের উদ্যোগ দেখছি, কৃষি কার্ডের উদ্যোগ দেখছি। এ ধরনের উদ্যোগগুলো আমরা নিতে দেখছি। আহ, যদিও এই অর্থ বছরের এখন ৩ মাস রয়েছে শেষ, এই অর্থ বছরের হয়তো এই স্বল্পতম সময়ের জন্য এই উদ্যোগগুলো হয়তো সরকার নিয়ে জনগণের সঙ্গে তার এক ধরনের সংযোগ, রাজনৈতিক সংযোগটি বৃদ্ধি করতে চাচ্ছেন, সেটা ঠিক। কিন্তু আমাদের কাছে যেটি মনে হয়েছে যে কর্মসূচি নেয়ার ক্ষেত্রে সরকারকে আগামী দিনে আরো বেশি প্রাজ্ঞতার সাথে তার এই অর্থনৈতিক কর্মসূচিগুলো নেওয়ার প্রয়োজন পড়বে। দুর্ভাগ্যজনকভাবে বৈশ্বিক এই জ্বালানি সংকটের পরিস্থিতির ভুক্তভোগী নতুন সরকার, সুতরাং সেই নতুন সরকার আসার পরে যেহেতু জ্বালানি সংক্রান্ত প্রচুর ব্যয় বেড়ে গিয়েছে, যেটা আগামী অর্থ বছরও এই ব্যয়ের বৃদ্ধির চাপটি থাকবে। সুতরাং সরকারের জন্য কিন্তু রাজস্ব যে স্পেস সেটি কিন্তু খুব বেশি থাকবে না বিভিন্ন রকমের এই রাজনৈতিক অঙ্গীকারগুলো পূরণ করবার মতো। সুতরাং সরকার যেন সতর্ক থাকেন, তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য অতি উৎসাহী যেন না হন। সরকার যেন কিছুটা কশাসলি কনজারভেটিভলি যাতে তার সামাজিক অঙ্গীকারের কর্মসূচিগুলো নেন। যেমন খাল খনন এবং পুনঃখনন কর্মসূচি, আমাদের অনুরোধ থাকবে সরকার যেন খাল পুনঃখননের বিষয়টি যান। ব্যয়ের ক্ষেত্রে সরকার যেন সাশ্রয়ী হন, কারণ আমাদের হিসেবে দেখা যাচ্ছে ৭ থেকে ১২ লাখ টাকাই সরকারের পক্ষে ১ কিলোমিটারের একটি খাল পুনঃখনন সম্ভব। নতুন করে খাল খননের দিকে এক্ষুনি না যাওয়া, যাতে ব্যয় সাশ্রয়ী থাকে এবং খালগুলো যাতে ব্যবহার উপযোগী থাকে। ১৯৭৮ সালে যখন করা হয়েছিল তখন অনেক ক্ষেত্রেই খালগুলো কিন্তু পরবর্তীতে আর ব্যবহার উপযোগী রাখা যায়নি। সুতরাং নেভিগেবিলিটি, নাব্যতা সারা বছর থাকে, এটার জন্য কাঠামো তৈরি করা এবং এটার জন্য প্রয়োজন বোধে স্থানীয় এনজিও কেউ যুক্ত করা যারা সারা বছর এগুলো পরিচর্যা করবেন সেগুলো দেখা। ঠিক একইভাবে ফার্মার্স কার্ড নেওয়ার যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি যেন অলরেডি বেশ কিছু সাবসিডি প্রোগ্রাম চলছে, যেমন কৃষকদের জন্য সারে ভর্তুকি রয়েছে, সেচে ভর্তুকি রয়েছে, তারপরে ইরিগেশন যে সমস্ত যন্ত্রপাতি সেখানে একটা 50% ভর্তুকি রয়েছে, সেগুলোকেও সরকারের আসলে সীমিতভাবে দেখা যায়, এটা যেন আবার বড় আকারে নতুন করে সরকারের জন্য আবার সামাজিক ব্যয় না তৈরি করে। তবে আরেকটা অনুরোধ থাকবে যে সরকার বড় প্রকল্প যেন সরকার অ্যাভয়েড করেন, বরঞ্চ সরকার একটা ভালো সুযোগ তৈরি হয়েছে কম ব্যয়ে সামাজিক খাতে বিনিয়োগ বৃদ্ধি করা, শিক্ষাতে, স্বাস্থ্যতে, মানব সম্পদে, এই জায়গাতে সরকার যেন গুরুত্ব দেন, যেটা পূর্ববর্তী সরকার দেননি। এবং এই সরকারের সুযোগ রয়েছে এই জায়গাতে বড়ভাবে বিনিয়োগ করে একটা বড় মাইলেজ নেওয়া, কারণ রাজনৈতিক দলগুলো দিন শেষে জনগণকে দেখাতে যায় যে কোন কোনগুলো তারা তাদের পায়োনিয়ার বা গুরুত্বপূর্ণ উদ্যোগ, সেটার মাধ্যমে নিজেদের পরিচিত করতে চান। সুতরাং সামাজিক খাতে বিনিয়োগটি বড় হতে পারে তার জন্য, কিন্তু এই যে ধরনের বিনিয়োগগুলো সাবসিডির বার্ডেন বাড়াবে সেগুলোকে সরকার যেন চেষ্টা করেন এগুলোকে তুলনামূলকভাবে সীমিত রাখতে। আপনি বলছিলেন যে ৩ মাস পরেই তো নতুন অর্থবছর শুরু হবে, এবং সেই বড় প্রকল্পগুলো এড়ানোর কথাও বলেছেন।
আর নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারকে আপনি কি পরামর্শ দেবেন? দেখুন, সরকার ইতিমধ্যে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি চাপে রয়েছেন বিভিন্ন পক্ষ থেকে, এবং জনগণেরও বিভিন্ন স্বার্থগোষ্ঠীর বিভিন্ন রকমের প্রত্যাশা রয়েছে। আমরা আমরা মনে করি যে সরকারের উচিত হবে এই মুহূর্তে এই চাপগুলোকে না নেওয়া, যে যতদূর সম্ভব এটিকে এই চাপ মুক্তভাবে যাতে সীমিত তার যে রাজস্ব ক্ষমতা রয়েছে এটি দিয়েই যাতে বাজেটটি করা। সরকার ৯ লক্ষ কোটি টাকার একটি বাজেটের ইঙ্গিত দিয়েছেন। আমরা মনে করি না যে রাজস্ব আদায়ের বর্তমান যে কাঠামো এটিকে খুব দ্রুত একটা বড় জায়গায় নিয়ে যাওয়া যাবে। যদিও সরকার ঘোষণা করেছেন যে সরকার কর ফাঁকি দেওয়া, কর এড়িয়ে যাওয়া, কর জালের বাইরে থাকাদেরকে যুক্ত করে রাজস্ব আদায় বাড়াবেন, এটা ইতিবাচক দিক। কিন্তু ৯ লক্ষ কোটি টাকাটা একটা বড় রকমের জাম্প। সেই জায়গাটাকে ব্যয়টিকে সীমিত মাত্রায় রাখা, রেশনালি রাখাটা এখানে একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমরা মনে করি। এছাড়া বেশ কিছু রাজনৈতিক গোষ্ঠীর চাপ রয়েছে, সেই চাপ মুক্তভাবে করা। যেমন সরকার ঘোষণা দিচ্ছেন যে ৫ লক্ষ নতুন সরকারি কর্মকর্তা নেবেন। আমি তো দেখি যে এখন যে কর্মকর্তা রয়েছেন তাদের অনেকেরই কাজ নেই। তাদেরই তো বরঞ্চ আসলে ধীরে, ধীরে তারা রিটায়ারমেন্ট করলে সেই জায়গাগুলো আস্তে, আস্তে অবলোপনের প্রয়োজন। এবং সরকার যদি আগামীতে ডিজিটালি এক ধরনের সিস্টেম দেখেন আগামীতে, তাতে করে মানব সম্পদ, এই এক্সিস্টিং মানব সম্পদ ব্যবহার করেই কিন্তু সরকারের বর্ধিত কার্যক্রম নেয়া যাবে। সেই জায়গায় নতুন লোক নেয়া মানেই হচ্ছে আরো সরকারকে ভারবাহী করা, সরকারের ব্যয় বেড়ে যাওয়া, সেটিকে সরকার যেন কসাস থাকেন। সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির একটা দাবি রয়েছে, যেটার এবং একটা কমিশন করা হয়েছিল, তারা ব্যাপক একটা চাহিদার একটা দিয়ে গেছেন। ১ লক্ষ কোটি টাকার নাকি বাড়তি প্রয়োজন হবে, রাজস্ব দরকার হবে। সেটি পূর্ণ বাস্তবায়ন করার ক্ষমতা এই মুহূর্তে নেই। আমরা তো মনে করি যে সরকারের দক্ষতা বৃদ্ধি করে নতুন মানব সম্পদ না নিয়ে কাটছাঁট করে কিভাবে এক্সিস্টিং যারা রয়েছে তাদেরকে বেশি বেতন দেয়া যায় এবং নতুন জনবল যাতে সেখানে যুক্ত না করা হয়, এবং প্রযুক্তিগত ব্যবহার করে কিভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি ডিজিটালি টেকনিক্যালি ইফিশিয়েন্ট করা যায়, সেরকম একটি দিকে যাওয়া, সেই যে চেষ্টাটি সরকারের করা দরকার। আর কিন্তু সর্বশেষে নতুন যেটি বলবো সেটা হলো যে এই যে কার্ড কার্ড কর্মসূচি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, সরকার বিভিন্ন রকমের কার্ড কর্মসূচি নিচ্ছেন। একটু সতর্ক থাকা, ইতিমধ্যেই খবর এসছে যে সরকারের ফ্যামিলি কার্ড প্রোগ্রামে বিভিন্ন জায়গায় ত্রুটি ধরা পড়ছে। সুতরাং এই যে একটা কিন্তু নতুন সরকারে আসলেই যেটি হয় যে সরকারের রাজনৈতিক পরিমণ্ডলের যারা থাকেন তারা তাদের লোকজনকে দেওয়া, তাদেরকে মানে শর্ত না মানলেও তাদেরকে অন্তর্ভুক্ত করা, রাজনৈতিকভাবে এলাকাতে প্রভাব বিস্তার করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো নেওয়া, খাল প্রয়োজন নেই তার জন্য বিনিয়োগের জন্য সেখানে অর্থ বরাদ্দের চেষ্টা করা। এই যে বাড়তি ব্যয়, অপ্রয়োজনীয় ব্যয়ের একটা চাপ তৈরি হতে পারে, সেই জায়গায় প্রভাবমুক্তভাবে সরকারের অবস্থান ধরে রাখাটা গুরুত্বপূর্ণ হবে আগামী অর্থ বছরে। আপনি সরকারি প্রতিষ্ঠানে বা সরকারিভাবে যে লোকবল না নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু প্রতি বছর তো প্রায় ২৫ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে, মানে তাদের কর্ম ও কর্মক্ষম হন। তাদের চাকরির তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কোথায় হবে যদি বিনিয়োগ না বাড়ে বা বিনিয়োগ না আসে? আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায়, নতুন বিনিয়োগ। এই সরকারের বিনিয়োগের ব্যাপারে কি করতে পারে? ধন্যবাদ। আসলে আমরা নতুন যে কর্মগোষ্ঠী প্রতি বছর আসছে ২৫ লক্ষ আপনি বলছেন। আসলে এই বিপুল জনগোষ্ঠীর জন্য দেশে এখন সুযোগ না থাকার জন্য এই বড় অংশটি এখন বৈধভাবে দেশের বাইরে কাজ খুঁজছেন, এবং তারা হতাশাজনক পরিস্থিতির মধ্যে পড়ছেন বিভিন্ন জায়গায় এই পাড়ি দেওয়ার সময়, যেটা দুর্ভাগ্যজনক। কিন্তু এই অজুহাত যেন না হয় যে এই জনগোষ্ঠীর চাকরির ব্যবস্থা সরকার করবে। এটি যেন কখনো সরকারের যুক্তি না হয়। কেননা চাকরি সৃষ্টি, কাজ সৃজন এটা বেসরকারি খাতের মূল দায়িত্ব। সরকারের দায়িত্ব হচ্ছে সেই জিনিসগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখা। সুতরাং সরকারের আগামী অর্থ বছরে যাতে বেসরকারি খাতে যাতে বিনিয়োগ সম্প্রসারণ হয়, সেই জায়গাটি নিশ্চিত করা দরকার। এবং সে কারণেই বলছিলাম যে সরকার যদি একটা বৃহৎ কলেবরের বাজেট নেন, তাহলে যেটি হবে যে বেসরকারি খাতের জন্য যে ঋণ নেয়ার সুযোগ থাকে ব্যাংকিং ব্যবস্থা থেকে, সেটা কিন্তু সংকুচিত হতে পারে। কেননা সরকার রাজস্ব দিয়ে পুরোটি কভার হবে না। বৈদেশিক ঋণও কিন্তু প্রাপ্তি আমাদের একটু কমে গেছে সাম্প্রতিক সময়কালে। সেই জায়গাতে কিন্তু ব্যাংক ব্যবস্থা থেকে যেন উচ্চ মাত্রায় সরকার যেন ঋণ কমিয়ে আনেন, যাতে বেসরকারি খাত যেন সেখান থেকে ঋণ পেতে পারে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে বেসরকারি খাতকে এই মুহূর্তে নতুন সরকার, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে চাঙ্গা করার দরকার আছে।
এবং সেটির জন্য সরকারের উচিত হবে আন্তর্জাতিক উৎসগুলো থেকে আ বিনিয়োগযোগ্য তহবিল সংগ্রহ করা। আইএফসির মতো প্রতিষ্ঠান, মাল্টিল্যাটারাল বিভিন্ন ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, তারা বিভিন্ন দেশ রয়েছে যারা কিন্তু ব্যাংকিং খাতে মূলত বেসরকারি খাতের বিনিয়োগ সহায়ক যে ফান্ড সেটি বৃদ্ধির জন্য কাজ করতে পারেন। সরকারের উচিত হবে ওই ধরনের ফান্ডকে এনকারেজ করা। যাতে করে আমাদের এখানে বিনিয়োগ মানে প্রচুর ফান্ড আসে যেগুলো এসএমই খাতে যেতে পারে, অভ্যন্তরীণ বাজারমুখী শিল্পে ব্যবহার হতে পারে। এমনকি রপ্তানিমুখী নতুন উদীয়মান খাতগুলোতে এই ফান্ডগুলো ব্যবহার হতে পারে। সুতরাং এই যে নতুন রাজনৈতিক পরিস্থিতি যেটা খুবই ইতিবাচক এবং যেটাকে আগামী দিনে বেসরকারি খাতে টেনে নিয়ে যেতে পারবেন কর্মসংস্থান, আ আ আ রাজস্ব, রপ্তানি, প্রোডাকশন বাড়ানো এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধি, সেটির জন্য যাতে দেশীয় অর্থের ক্ষেত্রে যে সীমিত পরিস্থিতি, এখানে যাতে সরকার হাত গুটিয়ে না বসে থাকেন, তা সরকার যেন চেষ্টা করেন বহিস্থ উৎসগুলো থেকে বিভিন্নভাবে বাজেটারি সাপোর্ট বা ঋণ নেওয়া, সহজ শর্তে ঋণ নেওয়া, এমডিবি গুলো যেন আইএফআইস গুলো যাতে সহজ শর্তে আমাদের ব্যাংকিং খাতগুলোতে ফান্ড ইনজেক্ট করেন সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে, কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে। তাহলে যেটা হবে যে সহজ শর্তে স্বল্প সুদে যদি ঋণ খাতগুলোতে দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু এই খাতগুলো বিনিয়োগে আসলে আমার মনে হয় কর্মসংস্থানের এই চাপটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। অবশ্যই এটি ১ বছর ২ বছরে না, এটি ধীরে, ধীরে হবে। কিন্তু যে রাজনৈতিক একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আসলে বিনিয়োগ সহায়ক এবং বিনিয়োগ বান্ধব করার জন্য আগামী দিনে কাজ করা দরকার। আমরাও আশা করি আ খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি আমাদের সময় দেওয়ার জন্যে অনেক, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর সেই সঙ্গে আপনার সঙ্গে আমরাও সহমত পোষণ করি যে অর্থনীতিতে যে স্থবিরতা আছে সেটি কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যাবে এবং বিনিয়োগ বান্ধব অর্থনীতি হবে, কর্মসংস্থান বান্ধব অর্থনীতি হবে, কেবল জনতুষ্টির অর্থনীতি নয়। আপনাকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।